প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আজ আমরা আলোচনা করব ২৬শে নির্বাচন ও গণভোট। রাত পোহালে ১২ ফেব্রুয়ারি এবং এদিন অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে দুইজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে আছেন বদিউর রহমান, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড এবং সাবেক সচিব। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন মাসুদ কামাল, জ্যেষ্ঠ সাংবাদিক। আপনাকেও স্বাগত জানাই। বদিউর রহমান, যে প্রশ্ন, তাহলে কি শেষ পর্যন্ত নির্বাচন হতে যাচ্ছে? রাত পোহালে তো নির্বাচন। এর আগে আমরা অনেকবার আলোচনা করেছি অনেক অতিথির সাথে যে নির্বাচন আদৌ হবে কিনা, আশঙ্কা আছে, বিভিন্ন রকমের আশঙ্কা ছিল। তো শেষ পর্যন্ত কি বলা যায় যে নির্বাচন হচ্ছে, নাকি কোনো আশঙ্কা আছে? সকালে নির্বাচন শুরু হবে, এখন আর আশঙ্কা থাকাটা বোধহয় স্বাভাবিক কথা নয়, এটা অস্বাভাবিক ঠেকবে। তো অস্বাভাবিক কিছু বললে সেটা তো সবসময় অস্বাভাবিক হয়। অনেক সময় রাতে কিছু ঘটে, পর মুহূর্তে কিছু ঘটে। আগের ইতিহাস দেখলে আমরা ২০০৭-এর ২২শে জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল, তো সেটা অন্তত ১১ দিন আগে হয় নাই, 1/11 আসলো। এখন তো ওরকম আশঙ্কার কিছু আর দেখি না, কারণ বড় দলগুলো এখন, বড় দলের মধ্যে বাজাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাতে ইসলামী, এই দুটাই তো এখন বড় দল হিসাবে আছে। আর একটা ইমার্জিং টাইগার যেটা হতে পারত, জানাফা, জাতীয় নাগরিক পার্টি, ওরা তো লেজ গুটিয়ে জামাতের পকেটে চলে গেছে, সেখানে দল করেছে। তো এরা সবাই তো নির্বাচনমুখী। আর শ্রেণী চরিত্রের দিক থেকে আমি যেটা বুঝি, বাজাদ এবং বাজাই যারা আগে এক সময় দোসর ছিল, এরা বড় হিসাবে বাজাদের সরকারে, বাজাই এরা 2 মন্ত্রীও ছিল, তারা সামনে যেই ক্ষমতায় আসুক বাকিজন তার সাথে আপোষে থাকবে। এটা হইল আমার ধারণা, ক্যালকুলেশন। কারণ তারা চাচ্ছে না যে আগে 2024-এর 7ই জানুয়ারির নির্বাচন আগে, তখন সবার ছিল একটা রব, তারা সব করে রব, হাসিনা বনাম বাকি সব। এখন যেহেতু হাসিনা নাই, তাহলে তাদের টার্গেটের মধ্যে বিরোধী কেউ নেই। এই নির্বাচনের মাঠে বাজার যেসব কথাবার্তা লড়াই হচ্ছে, এটা নির্বাচনের আগে হয়, এটা সময় বদলায় হয়। আবার নির্বাচন হয়ে গেলে তারা মোটামুটি এক সুরে একভাবে থাকবে। 2 কারণে, একটা হইল বাজাদ অনেক বছর পরে ক্ষমতায় আসতেছে, সেদিক থেকে 1, 2 তারেক রহমান অনেকটা খোমেনি হয়ে অনেক বছর পরে এক্সাইল থেকে আসতেছে। 3 আগের ধারাবাহিকতা বজায় রেখে তারা ক্ষমতায় থাকার জন্য নতুন কোনো রকমের ঝামেলাতে যেতে চাইবে না স্বাভাবিকভাবে, কারণ গিয়ে তো সুবিধা করতে পারে নাই, হাসিনার সাথে কুলোতে পারে নাই। আর বাজাই যেটা আছে, বাংলাদেশ জামাতে ইসলামী, এরা তো সবসময় তাদের সহিষ্ণুতা থাকে বেশি। তারা যে দিকে সুবিধা সেদিকে মিলমিশ করে করে তাদের উত্থানটাকে বড় পর্যায়ে এনেছে। এবং এইবার তাদের সবচেয়ে বড় জিনিস হইল, বাংলাদেশে তারা যেভাবে ওপেন নিজেদের প্রচারণা এবং বক্তব্য রাখতে পারতেছে, এটা তাদের একটা শ্রেষ্ঠ সময় আসছে বাংলাদেশে। 71-এর ভূমিকা মানুষ ভুলে গেছে এরকম মনে করে তারা। 71-এ যাদের বয়স 10-12 বছরও ছিল, তারা হয়তো ভুলে নাই, নতুনরা সেগুলাতে যেতেও চায় না, ইতিহাস পড়তেও চায় না। সেদিক থেকে বাজায় যে সুবিধাটা নিচ্ছে, তারা এই সুবিধাটা হারাতে চাইবে না, অতএব ওরা মাথা গরম করবে না। তাহলে আর নির্বাচন না হওয়ার মতো ঝামেলা তো থাকছে না। তাহলে আমি মাসুদ কামাল, যে এই যে আশঙ্কাগুলো এতদিন আমরা টকশোতেও করেছি, এত আশঙ্কা, সোশ্যাল মিডিয়ার আশঙ্কা, বিভিন্ন লেখালেখিতে আশঙ্কা যে নির্বাচন আদৌ হবে কিনা, এই আশঙ্কার কারণটা কি ছিল? দেখেন, আমি নিজে কখনো আশঙ্কা করিনি। আমার কাছে সবসময় মনে হয়েছে যে নির্বাচন 12ই ফেব্রুয়ারিতে হবে, এবং আমি বিভিন্ন জায়গায় আমি বলেছিও, এবং তার কারণটাও আমি বলেছি। এখানে উনি বদিউর ভাই উনি একটা কথা বললেন যে কেন এটা, সবারই আগ্রহ নির্বাচনের প্রতি।
উনি একটু জায়গায় থেমেছেন যে একটা কথা বলেন না, সেটা হলো নির্বাচনের বাইরে যে দলটা আছে আওয়ামী লীগ, তারাও কিন্তু চায় যে এই সময় নির্বাচনটা হোক। মানে এই বিএনপি এবং জামাত তো চাই, ওইটার ব্যাখ্যা তো উনি দিলেনি। তার বাইরে মানে আওয়ামী লীগও চায় যে এখনই নির্বাচনটা হোক। আওয়ামী লীগ কেন চাই সেটার ব্যাখ্যা আওয়ামী লীগ চায়, কারণ আওয়ামী লীগ মনে করে যে পলিটিক্যাল মানে ইলেক্টেড যে গভর্নমেন্টে আসুক, সেটা বিএনপি হোক বা জামাত হোক, যারাই হোক, সেটা তাদের জন্য এই যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, এদের চেয়ে বেটার হবে। তারা মনে করে এই সরকার যারা আছে, মানে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকারটা আছে, এটা তাদের জন্য প্রতিহিংসা পরায়ণ একটা সরকার। এটা আওয়ামী লীগের তারা মনে করে, এবং এই মনে করা আছে, তারা মনে করে ওরা যদি আসে এটা তাদের জন্য বেটার হবে। এবং আরও একটা কারণ আছে, সেটা হলো গিয়ে যে দলই ক্ষমতায় আসুক, মানে বিএনপি ক্ষমতায় আসুক, বিএনপি জোট অথবা জামাত জোট, যারাই আসুক, বাংলাদেশের যে ঐতিহ্য সেটা হলো যে বিরোধী দল যেটা হয় সেটা সরকারের বিরোধিতা করে, মানে প্রয়োজনীয় হোক আর না হোক করে আর কি। তারা এই কারণে করে, তারা মনে করে তারা এই নির্বাচনে অল্পের জন্য হেরে গেছে, আরেকটা সুযোগ পেলে তারা জিতবে। আর সরকারে গেলে পর এই সমস্ত দেশে হয় কি, যে এটা তো অভাবী দেশ, আমরা গরিব মানুষ, আমাদের চাহিদা আসলে কেউ মেটাতে পারে না। যেই ক্ষমতায় যায় কিছুদিন পরে সে অজনপ্রিয় হয়ে যায়। ওই অজনপ্রিয়তার সুযোগ নিয়ে নতুনভাবে যদি আরেকটা নির্বাচন হয়, তাহলে এদের একটা সম্ভাবনা থাকে। তখন তারা সরকারকে আরও বেশি ব্যর্থ করার জন্য চেষ্টা করে। এই যে ব্যর্থ করার চেষ্টাটা, এই চেষ্টায় তারা যদি সঙ্গে একটা শক্তিশালী এবং খুবই সংগঠিত শক্তিকে পায়, তারা মনে করে যে এটা হলে আমাদের জন্য তাড়াতাড়ি হবে। যে কারণে যেই বিরোধী দলে যাক না এখন আগামীতে, তারা দেখবেন তাদের প্রয়োজনেই তারা আওয়ামী লীগকে ইনভাইট করবে এবং আওয়ামী লীগ দেশে চলে আসবে। এবং আওয়ামী লীগ মনে করে যে এই সুযোগটা আমাদের নেওয়া উচিত, এবং সে কারণে আওয়ামী লীগও চায় যে নির্বাচনটা হয়ে যাক। নির্বাচনটা হলে তাদেরই সুবিধা, তাদের ব্যাক করার জন্য একটা সুবিধা হবে। এটা তারা, আমার ধারণা, তারা এরকমভাবে মনে করে। যে কারণে নির্বাচন তো সবাই চায়, সরকারও চায়। সরকার চায় এই কারণে, সরকার এর মধ্যে টের পেয়েছে যে তাদের জনপ্রিয়তার পারদ কতটা নেমেছে, তাদের এর মধ্যে বোঝা গেছে। যতই দিন যাবে সেটা আরও নামতে থাকবে। এই সরকারের সবচেয়ে বড় যেটা পজিটিভ, মানে সৌভাগ্য যেটা আমি বলবো, সেটা হলো যে এরা সমস্ত মাঠে থাকা সমস্ত রাজনৈতিক দলের কাছ থেকে এক ধরনের নিঃশর্ত সমর্থন পেয়ে আসছে। আপনি দেখবেন বিএনপি জামাত এরা কিন্তু সরকারের কোনো সমালোচনা কখনোই করে না। তো এই সরকারের সমালোচনা করার মধ্যে কিছুই নাই, অনেক কিছু আছে। তারা কোনো সমালোচনা করে না, বরং তারা মানে থাপথুপ দিয়ে চলতেছে। এমনকি আপনি দেখবেন যে এই যে এখানে এই তেস্তিরিপাড়া, এখানেই তো আপনার বিএনপির একজন স্বেচ্ছাসেবক দলের একজন বড় নেতা মারা গেল। সে মারা যাওয়ার পর বিএনপির মহাসচিবের বক্তব্যটা দেখেছেন বিএনপিটা, সে বলেছে যে সরকারকে বিব্রত করার জন্য একে হত্যা করা হয়েছে। মানে তার দলের এত বড় একজন নেতা মারা গেল, এটা কি কারণ? সরকারকে বিব্রত করার জন্য মারছে। মানে এখানেও তারা কতটা মানে নমনীয়, সরকারের জন্য কতটা তারা উদ্বিগ্ন, সরকারকে বিব্রত করা যাবে না। সহায়ক শক্তি সবাই। এটাও কারণ একটাই, যে তারা মনে করে সরকার যদি বিব্রত হয়ে রাগ করে অভিমান করে বলে না আমি নির্বাচন দিব না, এই ভয়ে, এই আতঙ্কে এই বিএনপি এবং জামাত সবাই খুব আতঙ্কিত অবস্থা আছে। যে অবস্থায় সবাই চায় যে নির্বাচনটা 12 তারিখে হোক। অতএব 12 তারিখে নির্বাচন নিয়ে আগে যদি কেউ সন্দেহ প্রকাশ করে থাকে, কেন করেছে আমি বলতে পারবো না, কিন্তু আমি কখনো সন্দেহ প্রকাশ। তার মানে এখন আমরা বুঝতে পারলাম যে আসলে রাত পোহালে নির্বাচন হচ্ছে, আর যে আশঙ্কা যেভাবেই তৈরি হোক, কিন্তু এখন আর সে আশঙ্কাটা নাই। বদিউর রহমান, তাহলে আপনি যদি একটু বলেন যে নির্বাচন তাহলে হচ্ছে, তারপরের প্রশ্ন হয় তাহলে কেমন হবে নির্বাচন? ভালো নির্বাচন বলতে যা বোঝায়, এখানে সহিংসতা হবে না, সবাই ভোট দিবে, ভোট দিয়ে ঘরে ফিরবে, বা আপনি জানেন যে ভালো নির্বাচন বলতে কি বোঝায়। প্রশ্নটা হলো কেমন হবে তাহলে নির্বাচন? আমার তো যেটুক ধারণা, আমি এ পর্যন্ত পাড়া মহল্লা যেটুক দেখলাম, তাতে মনে হচ্ছে নির্বাচনটা ভোটার উপস্থিতি হয়তো কম হবে, সেটা একটা বড় বিষয় থাকবে। কম হওয়ার কথা কেন ভাবছেন? কম হওয়ার কথা ভাবছে এই জন্য, কারণ আমি কথা বললে তো বেকায়দায় পড়ি, যে আমাকে সবাই ট্যাগ করে। আমার একটা দুর্ভাগ্য হোক সৌভাগ্য হোক, এই কোদালকে কোদাল বলতে গেলে চাকরি জীবনে সব আমলে আমাকে একদল অন্য দলের মনে করে, কেবল সত্য কথা বললেই খেপে যায়। এই গত 31শে মার্চে একটা অনুষ্ঠানে আমাকে এক বাচ্চা ছেলে প্রশ্ন করলো, আপনার মান মনোনীত আপনি আওয়ামী লীগ।
কেমনে করলো? ওই যে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙে এটা বলি কেন, ইট খুলতেছে বলি কেন? আমি ব্যাখ্যা দিই এই জন্য যে সত্য সত্য, হাফ ট্রুথ ইজ নেভার ট্রুথ। এটা জাস্টিস কায়ানি না কে বলছে, এটা হতে পারে। তো এটার ব্যাখ্যা আমি এভাবেও দিই যে আমার বাপ, এটা আমি বারবার বলি, আমার বাপকে আমি জন্মগ্রহণ করে তো চিনি নাই। মা বলছে, খালা ফুফু সবাই বলছে, তারপরে তো আমি বাপ চিনলাম। এখন যারা বাপই চিনতে চায় না, তাদের তো মন মানসিকতা অন্যরকম। 2 নম্বর একটা জিনিস গেছে, আমাদের ইয়াং জেনারেশনটাতে রিডিং হ্যাবিট খুব কম হয়েছে। ইউনূস সরকার তো এই জেনারেশনটাকে ধ্বংস করে ফেলছে বলা চলে বিভিন্ন কর্মকাণ্ডে। তো সেই সংখ্যার থেকে টার্ন আপটা হবে ভোটের প্রতি। একটা দল, বড় একটা দলকে কার্যক্রম নিষিদ্ধ করে আপনি ভোটের বাইরে রাখবেন, তাহলে ভোটের প্রতিযোগিতাটা তেমন হয় না। আমার কথা হইল, আপনি আওয়ামী লীগকে মুসলিম লীগ করে দেন, অন্যায়ের বিচার হবে। শেখ হাসিনা রেহানারা যদি ভাসমান হিসাবে প্লট নেয়, তার বিচার হবে, তার সমস্ত শাস্তি হবে। কিন্তু তাই বলে আপনি ছেলে ফেলে যমুনার কাছে বেসকি দিবে, তখন আপনি পার্টি নিষেধ করবেন না, কিন্তু কার্যক্রম নিষিদ্ধ করে আসতে দেবেন না, তাহলে এটা ইনক্লুসিভ ফেয়ার ইলেকশন হয় না। এখন কেউ কোনো পণ্ডিত হয়তো ব্যাখ্যা দেবে। আজকেও এক পত্রিকা দেখলাম, এক পণ্ডিত ব্যক্তি বলতেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে নাই, কীভাবে বলা হবে, যে তারা তো ভোট দেবে, তাদের কিছু লোক এখানে জয়েন করে ওইখানে জয়েন করে। তার মানে কি স্যার বলছেন যে যেহেতু আওয়ামী লীগ কি তাহলে আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে যাবে না বলে ভোট না, কম হবে? তারা যেগুলো ডিভিশন হচ্ছে, তারা তো কিছু ভোটে যাবে। মানুষের মধ্যে একটা শ্রেণীর আগ্রহ থাকে, সে আগ্রহ হলো আপনি কোন দিকে চান, কম্পিটিশন হবে। এখন কম্পিটিশন তো হচ্ছে একই দলের এ টিম বি টিম, কারণ জামাত এবং বাজাত জাফাই এরা তো এক লোক, এক দল, তারা সবসময়। আর জামাতের শ্রেণী চরিত্রটা তো হইল, তারা যখন যেখানে সুবিধা 71-এর ভূমিকাটাকে হাইড করে আস্তে আস্তে উপরে ওঠার জন্য তারা এভাবে সবার সাথে লেগে থাকে। তো তাদের টার্ন আপের জন্য তারা রেজিমেন্টেড হইতে সব করবে। আমার কাছে এই পর্যন্ত ভোট চাওয়ার জন্য জামাতে যে পরিমাণ ক্যান্ডিডেটের কাগজ দিয়েছে, পথে দেখলে সালাম দিয়েছে, কেমন অন্যরা তো সেরকম করে না। আগে যেরকম এমপি প্রার্থীকে দেখতাম, এবার সেটাও দেখা যায় নাই। তার মানে ভোটের মধ্যে তুলনামূলকভাবে একটা প্যাসিভনেস আছে। আর যেটা সরকার বলছে, ইউনূস সাহেব যেটা বলছেন, এটা তো অনেকটা গোয়ালার দুধ খারাপ বলে না, যে পৃথিবীর সেরা নির্বাচন দেবে, এই দিবে সেই দেবে। আমি দেখতে চাইব বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের নির্বাচনটাকে উনি সুপারসিড করতে পারেন কিনা, সেটা হইলে দেখা যাবে। ওরকম হবে না তো। যে মাসুদ কামাল, যেটা হলো তাহলে কেমন হবে নির্বাচন? আপনার কাছে একই প্রশ্ন। সেক্ষেত্রে মানে এর আগের নির্বাচনগুলোর বিরুদ্ধে যে অভিযোগ ছিল, কারচুপি বা ইঞ্জিনিয়ারিং বা সূক্ষ্ম কারচুপি, এই ধরনের, মানে এবারে ভালো হবে। আগের আপনি আওয়ামী লীগের যে 14, 18, 24 সেগুলোর থেকে ভালো নির্বাচন। তো সেরকম কোনো আশঙ্কা দেখেন কি? দেখেন, আমি বলি আপনাকে, আমরা তো মানে একটা অদ্ভুত দেশে বাস করি। মানে নির্বাচন তো নির্বাচনই, কিন্তু আমাদের এখানে নির্বাচনের আগে না একটা বিশেষণ যোগ না করলে যেন পূর্ণতা পায় না। যেমন 14 নির্বাচনকে আমরা বলেছিলাম ভোটারবিহীন নির্বাচন। ভোটার ছাড়াই ইলেকশন হয়ে গেছে, মানে 153 আসনে বিজয়ী হয়ে গেছে। আমরা 18 নির্বাচনকে বলছিলাম নিশিরাতের নির্বাচন। আমরা 24 নির্বাচনকে বলছিলাম যে আমি আর ডামির নির্বাচন। তো এবারে নির্বাচনের জন্য আমি একটা বিশেষণ পাই, সেটা হলো আমরা আর মামুরা নির্বাচন। আচ্ছা, কারণ আমার কাছে মনে হয়েছে যে নির্বাচন বলতে যা বোঝায় আসলে এটা সেটা না ভাই, এটা হলো ঘরের মধ্যে আমরা মামুরা নির্বাচন। বিএনপি এবং জামাতে ইসলাম তখন আজকের থেকে 30 বছর পরে যখন এই নির্বাচনটা আলোচনা হবে, লোকে কিন্তু বলবে যে এই নির্বাচনটা হলো, আচ্ছা ওই বছর কি তাহলে আওয়ামী লীগ সবাই মারা গেছিল? লোকে কিন্তু বলবে যে তাহলে জামাত বিরোধী দল অথবা বিএনপি বিরোধী দল, বিএনপি আর জামাত এরা 2001 সালে একসঙ্গে ক্ষমতায় ছিল, মহাজোট করলো, তাহলে তারা আবার আলাদা হয়ে গেল, আবার তারাই ক্ষমতায় আসলো, তারাই বিরোধী দল হলো। তাহলে তো এর আগে এত বছর আওয়ামী লীগ ছিল, হঠাৎ করে আওয়ামী লীগ কোথায় গেল? আওয়ামী লীগ কি নাই হয়ে গেল? এই কথাটা কিন্তু আজকের থেকে 30 বছর পর যারা নাকি এখানকার বাস্তবতা সম্পর্কে যারা নাকি না থাকবে ধারণা, তারা কিন্তু প্রশ্নটা করবে ইতিহাসের জায়গায় যে
তো আওয়ামী লীগ কোথায় গেল, কেন গেল? আচ্ছা, তখন কি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল কিনা? নিষিদ্ধ হয় নাই। তাহলে কী হয়েছিল? তারা ইলেকশন করলো না কেন? কোনো ব্যাখ্যা কিন্তু নাই, কোনো ব্যাখ্যা কিন্তু নাই। তো এই যে নির্বাচনটা হয়, ধরেন আমি একটা কথার কথা বলি, বাংলাদেশে ইলেকশনটা আসলে কীভাবে হয়? বাংলাদেশ ইলেকশনের মূল ইস্যুটা কী? আপনি আগে নির্বাচনগুলি দেখেন। বাংলাদেশে আমি যদি 91 থেকে ধরি, 91 থেকে বাংলাদেশের রাজনীতিতে, নির্বাচনের রাজনীতিতে মূল ইস্যু হলো ভারত। যে আপনি কি ভারত বিরোধী নাকি আপনি কি ভারত প্রেমী? ভারত প্রেম এবং ভারত বিরোধিতা, এটা হলো বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনের সময় মূল ইস্যু। ভারতকে যারা ভারত বিরোধী তারাও কিন্তু আসলে ভারতকে বাদ দিয়ে না, কিন্তু তাদের মুখে উচ্চারণ করে আমরা ভারত বিরোধী। তো ভারত বিরোধীদের যে রাজনীতি, সেই রাজনীতি তো বিএনপি জামাতে এক। ভারত প্রেমিক হলো গিয়ে আওয়ামী লীগ, তাই না? তো এখন ভারত প্রেমিকরা কিন্তু নাই, এখন দুই ভারত বিরোধী একসঙ্গে নির্বাচন করতেছে। কাজে এদের নির্বাচনের যে এজেন্ডাগুলো, এখানে বিরোধিতা কোথায়? এখানে বিরোধিতা কিন্তু গুণগত না, মাত্রাগত। যে আমি ভারতের বিরোধিতা করি 1 কেজি আর তুমি করো 995 গ্রাম, এই হলো পার্থক্যটা আর কি। মানে তুমি একটু কম বিরোধিতা করো, আমি একটু বেশি বিরোধিতা করি। এই জন্য একদল বলতেছে তারেক রহমান এই দেশে আসছে, ভারতের প্রেসক্রিপশন নিয়ে আসছে, ভারতের অনুমতি নিয়ে আসছে, এটা বলতেছে। কিন্তু আবার বিএনপিকে জিজ্ঞাসা করেন, ভাই আপনারা কি ভারত প্রেম করেন? মানে আওয়ামী লীগের মতো ভারত ওরকম কিনা, আমিও তো ভারত বিরোধিতা করি। তো যে কারণে আমার কাছে মনে হয়েছে ভাই এটা নির্বাচনটা আসলে আমরা আর মামুরা নির্বাচন। আমরা আজকে যদি এখানে হাইপোথেটিক্যালি একটা কথা বলি আপনাকে, ধরেন এই নির্বাচনে যদি এখন আওয়ামী লীগ থাকতো, কথার কথা, আপনি দেখতেন যে বিএনপি আর জামাত মিলা আবার জোট হয়ে যেত, আবার জোট হইতো এখানে বিএনপির জামাত মিলা। তো ওই জোটের দুজন মিলে ইলেকশন করেছেন আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে। আচ্ছা, এটা বড়টা উদাহরণ হলো আমাদের সাংবাদিক ইউনিয়নে দেখবেন, আমাদের সাংবাদিকদের মধ্যে কিন্তু আওয়ামীপন্থী একটা গ্রুপ আছে, বিএনপিপন্থী একটা গ্রুপ আছে। কারণ আওয়ামীপন্থীরা কিন্তু ইলেকশন করে, নিজে ইলেকশন করে। আবার এখন বিএনপিপন্থীরা বেশ মানে পাওয়ারফুল আর কি। সাংবাদিকদের মধ্যে আমি বলি, বুঝছেন, কিছু আছে এই সময় পাল্টে গেলে আগের সময় যারা সিংহ ছিল তারা হয়ে যায় বিলাই, আর আগের সময় যারা বিলাই ছিল এখন তারা সিংহ। তো ওই সিংহ এখন কিন্তু ইলেকশন হবে সিংহে কে কোন ঘরানার সিংহ, কিন্তু সবাই এক গ্রুপের। তো ওইরকম আর কি ইলেকশন, এটা ওরকমই হচ্ছে। মতিউর রহমান, আমরা এই যে এখন তো নির্বাচনের প্রচারণা বন্ধ, কিন্তু আমরা দেখলাম যে দুই দল, বিশেষ করে বিএনপির নেতা তারেক রহমান, জামাতের নেতা শফিকুর রহমান, আমরা যদি দেখি যে 19 দিনে তারেক রহমান 64টি জনসভা করেছেন, জামাতের নেতা শফিকুর রহমান 19 দিনে 62টি জনসভা করেছেন। এই যে জনসভা এবং প্রচারণার যে ধরন, এর মধ্যে আগের প্রচারণার সাথে এবার কি নতুনত্ব দেখেন বা বিশেষত্ব কোনো কিছু দেখেছেন কিনা যেটা মানুষের দৃষ্টি কাটতে পারে? আমি আপনার এটা সরাসরি উত্তর দেওয়ার একটা জিনিস বলে রাখি, সেটা হইল ওয়ার, লাভ, বিজনেস অ্যান্ড পলিটিক্স, দেয়ার ইজ নো ইথিক্স। পরিষ্কার। এই চারটার বেলায় পলিটিক্স বলেন, বিজনেস বলেন, যুদ্ধ, প্রেম, এগুলোতে কোনো নৈতিকতা সচরাচর কাজ করে না। এগুলোতে সবসময় মেকিয়াবেলি জিন্দাবাদ হয়। কেমন? একসময় আওয়ামী লীগ গৃহপালিত জাতীয় পার্টি বলুক যাই বলুক তাকে বিরোধী দল করেছে না? আবার জাতীয় পার্টিও তো এরশাদ থাকতে আসম রবকে গৃহপালিত বিরোধী দলের নেতা করেছে। তো এখন প্রকৃত দুইটা গণতান্ত্রিক দল যদি লড়াই না করে, আগে শানে নজরুল দেখলে জন্মভাবে কার কোথায়, বিএনপি যেটা বাজার, তার জন্ম হইল ক্যান্টনমেন্ট। জিয়াউর রহমান সময়ের বরপুত্র এসে ক্ষমতা হলো, তার পপুলারিটি হইল, তিনি ভালোভাবে দল গঠন করলেন, টিকে আছেন। এরশাদ আসলো সে একইভাবে। কিন্তু তৃণমূল পর্যায়ে রিয়েল পলিটিক্যাল পার্টি হিসেবে যারা আসছে তারাও তো তাদের পতনে চলে গেল, যেটা আওয়ামী লীগ আমি আলী বলি। তো এখন গুণগত মানে যেটা আসতেছে একটা তো চোখে পড়েছে, যেমন আগে নেতা বড় স্টেজে বড় চেয়ারে বসে কথাবার্তা বলতো, তারেক রহমান সেটার মধ্যে একটু ভিন্নতা আনলো, স্টেজে হেঁটে হেঁটে কেটস পরে শার্ট পরে ওরকম কিছু করলো না। এখানে একটা নূতনত্ব আছে। কিছু লোক ডাকলো,
স্টেজে ডেকে তাকে কথা বলালো, সেটা করলো, শুধু বক্তৃতা দিয়ে চলে গেল না। এই দুইটা জিনিস তাদের বেলায় এটুকু আমি একটু দেখলাম। আর জামাতের বেলায় শফিকুর রহমান সাহেব তো এখন বেশ চাঙ্গা, তো তিনি তাদের যেটা নিয়ম নীতি, জামাতের তো সাংঘাতিক রকমের পরমত সহিষ্ণুতার দিকে না গিয়ে নিজেদের মতে সহিষ্ণুতারা থাকে এবং রেজিমেন্টেড ওতে গড়ে তুলে সে ডিসিপ্লিন তারা বজায় রাখছে। তাদের একটা জিনিস দেখা গেল, তারা মেয়েদের পর্যন্ত, নারীদের সাংঘাতিক রকম একটা গেট টুগেদারও তারা করেছে। আবার একটু প্রচারণার সময় কয়েকটা মিটিংয়ে দেখলাম তারা ওই রো রো করে হাঁটার মতো একটু জায়গাও রেখেছে। এই চোখে যৎসামান্য এটা পড়া ছাড়া প্রচার প্রচারণাতে আমি যেটা দেখতেছি, আগে যেভাবে ক্যান্ডিডেট নিজে তার লোকজন দল বেঁধে বাসায় বাসায় আসতো, সেদিক থেকে আমি বাজাদের লোকজনকে এরকম দেখছি না, খুব কম। কিন্তু জামাতের লোকজনের মহিলা থেকে শুরু করে পুরুষদের একদিন লাইনে তো দেখলাম যে একবারে 15-20 জন একসাথে দাঁড়াইয়া লিফলেট দিতেছে, মহিলারও আসতেছে, তাদের প্রচারণা বেড়েছে, এটু চোখে পড়লো। কিন্তু মোদ্দা কথা যেটা আমি দেখলাম, কর্মসূচি ভিত্তিক যেগুলো, এইগুলো নিয়ে আমার তেমন ইন্টারেস্ট নাই। এরা ভোটের আগে অনেক কিছুই বলে, ভোটের পরে এসে কার কত দফা কী করবে গুণগত মান বেশি দেখা যায়নি। আগে জিয়াউর রহমানের সময় তার জন্মের ইয়েটা সহ 19 তারিখ দিয়ে 19 দফা, তারপরে বাজাদের 31 দফা, সেটার থেকে বাড়াইয়া তারা এখন যে 46 না কত দফা কী করলো, একটা জামাতও সেভাবে বললো। এগুলো ভোট পাওয়ার আগে বলে। জি, আমরা মাসুদ কামাল, যেটা ওই মানে আপনি এই যে প্রচারণা, বিশেষ করে এবার তো নির্বাচনে মানে পরিবেশটা অপেক্ষাকৃত মানে তুলনামূলকভাবে তো শান্ত ছিল, যে ওই রকম সহিংসতা বা একে অপরের প্রতি কথার ইয়ে ছাড়া মানে সহিংসতা খুব একটা হয়নি, সেটা একটা। আর প্রচারের নতুনত্বর দিক কি দেখেন যেটা আমাদের সংস্কৃতির একটু পরিবর্তনের ইঙ্গিত দেয়? নতুন কিছু নাই, নতুন সব আগের মতোই কথাবার্তা আগের মতো, মিষ্টি মিষ্টি কথা দিয়ে ইশতেহার ভরে রাখা। ইশতেহার তো আপনি এখন যে ওই আওয়ামী লীগের যে ইলেকশনগুলো হয়েছে না 2014, 18, 24, ইশতেহার নিয়ে দেখেন, পাবেন, অন্য ইন্টারনেটে আছে, খুব সুন্দর লেখা, কিন্তু সুলিখিত ইশতেহার। এখন আর ইশতেহার লিখতেও হয় না, সবগুলি ইশতেহারকে এআইকে দিয়ে বললেই যে আমার একটা ইশতেহার এই সময় প্রেক্ষিতে এটা বানাই দেবে আপনাকে, কোনো সমস্যা নাই। তো এগুলি কোনো কঠিন কাজ নেই, ইশতেহারের মধ্যে অনেক কিছু লেখা যায়। বাট বাস্তবতা হলো যে আপনি যা বলছেন সেটা আপনি কতটুকু করবেন, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। তবে আমি একটা হতাশার কথা বলি, আমি দুই দলের মানে বক্তব্য শুনলাম, এবং দুই নেতার যে বিটিভিতে যে শেষ বক্তব্য তারা দুজনে দিয়েছেন, আমি দুটি খুব মন দিয়ে শোনার চেষ্টা করেছি। শফিক সাহেব বোধহয় দিয়েছেন 19 মিনিটের মতো একটা বক্তৃতা, 19 মিনিট 15 সেকেন্ড এরকম। আর তারেক রহমান সাহেব দিয়েছেন 39 মিনিট, অনেক বড় একটা বক্তৃতা উনি দিয়েছেন। তো এই দুটো বক্তৃতা শোনার পর আমি একটা জিনিস বারবার দুজনের কাছ থেকে আশা করতেছিলাম, এই দুজনেই একটা কথা বলবেন যে নির্বাচন আপনারা জনগণের কাছে ভোট চেয়েছেন, তবে একটা কথা বলা উচিত ছিল বলে আমি মনে করি, সেটা হলো যে ওনারা বলবেন যে নির্বাচনে যে রায় আসুক না কেন সেটা আমরা মেনে নেব, জনগণ যদি আমার বিপক্ষে রায় দেয় সেটাকে আমরা মেনে নেব, মানে পরাজয় স্বীকার করব। এই কথাটা দুইজনে কেউ বলেন নাই। এইটাতে আমি একটু হতাশ হয়েছি, কেউ না, আমাদের এখানে আসলে এটাই সবচেয়ে বড় সমস্যা, কেউ পরাজয়টা স্বীকার করতে চায় না। মানে পরাজয় স্বীকার করলে কিন্তু জনগণকে আপনি মূল্যায়ন করলেন, আপনি জনগণকে কিন্তু উপরে রাখলেন। আপনি যদি পরাজয় স্বীকার না করেন তাহলে জনগণ যে আপনার বিপক্ষে রায় দিতে পারে এটাই আপনি মানতে চাচ্ছেন না। তো এটা তো গণতন্ত্র, তো এখানে তো আপনি তো একটা মানে আপনার খেলায় তো দুইজনই জিতবে না, তাই না? আপনি যদি আপনার দল হেরে যায় আপনি দুঃখ পান, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি মানবেন না, ফলে এটা তো হয় না। কিন্তু আমাদের এখানে মানার ইতিহাস নাই রে ভাই। 91-এ একটা অসাধারণ নির্বাচন হয়েছে, আমার দেখা মতে বেস্ট ইলেকশন হয়েছে 91-এ। সেই নির্বাচনের পরে কিন্তু শেখ হাসিনা বলছে সূক্ষ্ম কারচুপি হয়েছে। তার মানে নির্বাচনে যারা আয়োজক ছিল তাদেরকে কিন্তু উনি ব্লেম করলেন যে আপনারা এই সূক্ষ্ম কারচুপি না করলে আমি জিততাম। আবার 96-এ একই কথা হয়েছে, খালেদা জিয়া বলছেন স্থূল কারচুপি হয়েছে। তার মানে এই কারচুপিটা না করে মানে যারা নির্বাচনটা আয়োজন করেছে তাদেরকে উনি অভিযুক্ত করলেন। তো এই মানসিকতাটা কেন? এই মানসিকতা আমরা একমাত্র ব্যতিক্রম দেখেছিলাম
91 ইলেকশনের পরে যে ডক্টর কামাল হোসেন সাহেব উনি হারুন রশিদ মোল্লার কাছে হেরে বলেছিলেন যে আমি হেরেছি এবং আমি পরাজয় স্বীকার করে নিয়েছি, এবং উনি হারুন রশিদ মোল্লাকে অভিনন্দন জানিয়েছিলেন। এই অপরাধে ওনার কিন্তু দল ছাড়তে হয়েছিল, আচ্ছা, দল ছাড়তে হয়েছিল কিন্তু কাজে আমাদের এখানে তো এই অদ্ভুত একটা নিয়ম কিন্তু। তো এখন আগামী নির্বাচনে কি হবে? ধরেন যদি ধরা যাক হাইপোথেটিক্যালি আমি বলি, যদি বিএনপি হেরে যায়, কারণ জামাত তো বলতেছে তাদের পক্ষে নীরব ভোট নাকি বিপ্লব হয়ে যাবে। তো আমি কথার কথা হাইপোথেটিক্যালি ধরলাম বিএনপি হেরে গেল, বিএনপি কি পরাজয়কে মানবে? তখন কত কথা বলা হবে যে স্থূল সূক্ষ্ম দুটো মিলাই মিশিয়ে হয়েছে, বলা হবে ইঞ্জিনিয়ারিং হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং। বদিউর রহমান সাহেব যেরকম সব কিছুর বাংলা করছেন, এটা বাংলা হবে কি নির্বাচন প্রকৌশলী নাকি প্রকৌশল হয়েছে, এরকম কিছু বলবে আর কি। আমি জানি না কি একটা উদ্ভট শব্দ বলবে, বলে তারা কিন্তু মানবে না রে ভাই, মারামারি শুরু হয়ে যাবে। আবার যদি জামাত হেরে যায়, যেটা সম্ভাবনা আমি একটু বেশি দেখছি, তো জামাত কী করবে? মেনে নিবে? কীভাবে মানবে? কারণ তাদের জীবনের একবারই চান্স আসছিল। আগামী নির্বাচনের পর আমি তো ধারণা করে আওয়ামী লীগ চলে আসবে। যদি আওয়ামী লীগ চলে আসে, জামাত এই চান্স আর দ্বিতীয়বার পাবে কিনা আমার সন্দেহ। তো একবার পাওয়া চান্স, সেটাও যদি হারিয়ে যায়, তো তারা কি মানবে? না মানলে তারা কী করবে? তাহলে ওই ফর্মুলা যে একদিনও শান্তিতে থাকতে দিব না, বলছিল না আমাদের এক নেত্রী, একদিনও শান্তিতে থাকতে দিব না। তো আমাদের এটা হলো মানসিকতা, যে এই মানসিকতা থেকে কিন্তু ভাই বেরোতে হবে। জি, আমি বদিউর রহমান এই প্রশ্নটা আমি আসলে একদম শেষে রাখছিলাম, যেহেতু মাসুদ কামাল প্রশ্নটা তুললেন, যে আমাদের সংস্কৃতিতে যে এই যে পরাজয় না মেনে নেয়া, যে এ সংস্কৃতি, মানে সাধারণত আমরা অন্য অন্য দেশে কি দেখি যে কেউ জিতলে সেটা মেনে নিয়ে অভিনন্দন করে। এইটা আমাদের দেশে কি মানে এত কিছু পরিবর্তন হলো জুলাই আন্দোলনের পরে, এত কিছু করতে চাইলাম, সংস্কার করতে চাইলাম, এই মানসিকতার কি পরিবর্তন হবে না? আমি আশাবাদী। আমি মনে করি এইবার ইলেকশনের পরে যে হারবে সে বাকিজনকে ফুল দিয়ে কংগ্রেচুলেট করবে। এই জন্য করবে কারণ দল দুইটা তো দূরের কেউ না, তারা তো মাসুদ কামাল বলছেন, উনিও সেভাবে বলছেন। আমি তো দেখি এই যে জামাত বাজাদের সরকারে এসে বেগম খালেদা জিয়ার থেকে এক ফোঁটা রহমত পাওয়ার জন্য জিব্বার 10 হাত বের করে রাখতো না সবসময় টিকে থাকার জন্য। আবার এই জামাত একটা সময় সুযোগে তত্ত্বাবধায়ক আন্দোলন করার জন্য আলীর সাথে যোগ দিয়েছে না, এরা আবার আব্দুল জলিলের সাথে একটা চুক্তি করেছে না। অতএব বাজার যদি নাও মানে, আমি মনে করি মানবে, কারণ তারেক রহমান এত বছর গণতন্ত্রের সুতিয়াগার না কি বলে ইংল্যান্ডে ছিলেন, সেখান থেকে আসার পরে তিনি এটা হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ আমি জামাত নিয়ে যারা বেশি বলতেছে এসে যাবে, আমি সেটার একটা ব্যাখ্যা এক টিভিতে সেদিন দিয়েছিলাম, যে 6টা বানরকে তারা লেখাপড়া জানে না, কিন্তু টাইপরাইটার মেশিনে বসে দেওয়ার পরে এই 6টা বানর মিলিয়নস অফ ইয়ার টাইপ করলো। কিন্তু হঠাৎ করে এই মিলিয়নস অফ ইয়ার মধ্যে এক পার্টিকুলার দিনে কন্টিনিউয়াস টাইপে একটা বানরের টাইপ থেকে দেখা গেল শেক্সপিয়ারের একটা সনেট পুরো টাইপ হয়ে গেছে। তাহলে এটা কি ঘটবে? এটা গোটাটা ওই লেখক বলছিল যে অরিজিন অফ লাইফ অন আর্থে এটা রিপিট করতেছে, আর এখানে বলছে যে এইরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। তো জামাত যদি এবার ক্ষমতায় এসে যায় ওভারওয়েলমিং মেজরিটিতে ইউনিভার্সিটিগুলো সংসদের মতো, দিস উইল বি শেয়ার অ্যান অ্যাক্সিডেন্ট। তো ওই রকম অ্যাক্সিডেন্ট এভাবে ঘটবে কি না সেটা আমরা কালকে ফলের পরে বলবো। আমার ধারণা জামাত হারলে বিএনপিকে কংগ্রেচুলেট করবে, কারণ শফিকুর রহমানের যে ব্রেইন আছে, জামাতের যে ব্রেইন আছে, এরা নিজের চামড়ার উপর দিয়ে অন্যের আঘাত গেলেও তারা চুপসে সেটা মেনে নিয়ে তারা টিকে থাকবে। তারা কমিউনিজম সাইতে বেশি ডিসিপ্লিনড। তাদের কি ভাঙ্গন হয়েছে? আমি যেটুকু অবজার্ভ করলাম এই পর্যন্ত জামাত কি ভাঙছে? ব্র্যাকেটে আসছে? জামাত শফিক, জামাত তাহের এই জাতীয় কিছু ঘটে নাই। জামাতের বিদ্রোহী পার্টি কি আছে? একজন কি দুইজন ম্যাক্সিমাম, সেটা হয় নাই। জামাতের যে সুশৃঙ্খলা, তার কর্মী জেলে গেলে পরিবার দেখে, এটা কি অন্য পার্টি দেখে? জামাত কি এখনও মাস্তানি করে কারো জায়গা দখল করছে? করে নাই। কিন্তু বাজাত ক্ষমতায় আসার আগেই তো দখল করে ফেলতেছে, স্লোগান লাগাইতেছে, সাইনবোর্ড লাগাইতেছে। তো সেদিক থেকে জামাত কংগ্রেচুলেট করবে, কারণ জামাত জানে
যে তার টিকে থাকার জন্য এবার যে বড় সুযোগ আসছে, ক্ষমতায় না আসতে পারতেও তারা সংসদে বিরোধী দল হইলেও তারা আরও বিট প্রস্তুত করবে। বাজাদও বাই কালচার তারেক রহমানের যদি চেঞ্জ হয়ে থাকে, যদি এটুক মনে থাকে যে ওয়ান্স আপন এ টাইম প্রেসিডেন্ট জিয়া মারা যাওয়ার পরে সরকার এদেরকে খাওয়া পড়া, লেখাপড়া, গাড়ি বাড়ি সব কিছু দিয়েছে, ভাঙ্গা সুটকেস, তারপরে সেরা কি একটা বলছে না ওইসবের থেকে, তো ওইটা যদি মনে থাকে যে কোথা থেকে তারেকরা এই পর্যায়ে আসছে, সেটা মনে থাকলে তারাও মেনে নেবে, কারণ বলছে তো সবার আগে বাংলাদেশ। জি, জামাত এবং বিএনপি এইটাই তো এখনকার প্রতিদ্বন্দ্বী, তারা আগে বন্ধু থাকলেও এখন প্রতিদ্বন্দ্বী মাঠে। তো আমরা যেটা বললাম যে তারেক রহমানের সাথে তো জামাতের আমি দেখা করতে গিয়েছিলাম, পরে বের হয়ে সাংবাদিকদের বলেছেন যে আমরা আবার বসবো নির্বাচনের পরে, সরকার গঠনের আগে। এই কথার আসলে তাৎপর্য কি দেখেন? এটা তাৎপর্য আছে, আমি বলি আপনাকে, যে আগে যেরকম ছিল এরশাদের সময় আসমরব, অথবা শেখ হাসিনার সময় জামাতে ইসলাম, জাতীয় পার্টি, ওই রকম গৃহপালিত হওয়ার জন্য ওনার আলোচনা বসবে সেটা আমি মনে করি না। এখানে যেটা হবে, হতে পারে, কিন্তু আমি এটাকে একদম উড়িয়ে দিচ্ছি না, এটা হয়তো উদাহরণ কোথাও আছে কিনা বিশ্বের আমি জানি না, তো কেমন কিন্তু হতে পারে যে তারা বলতে পারে যে আমরা দুজনে মিলিয়ে দেশ চালাই, আপনি প্রথম স্থানে আছেন, আমরা দ্বিতীয় স্থানে আছি, অথবা আমরা এতগুলি আসন পেয়েছি, আপনার আনুপাতিক হারে আমাদের মন্ত্রিত্ব যদি ভাগ করে দেন আপনি, তাহলে হয়তো আমরা দুজনে মিলেই দেশ চালালাম ঐক্যবদ্ধভাবে। এবং তারা যদি এটা উপলব্ধি করে যে এরকম না করলে পরে আওয়ামী লীগ আসলে কিন্তু আমাদের দুজনকে আবার দৌড়াবে, তো আসেন আমরা দুজনে মিলেই আওয়ামী লীগকে প্রতিহত করি, আমরাই দেশ চালাই, এই ধরনের একটা প্রস্তাব কিন্তু আসতে পারে, আসবে যে না, একদম আমি তা মনে করি না। কারণ ওনাদের সঙ্গে তো পুরনো মিত্রতা তো আছে ভাই, একসময় তো তারা একসঙ্গে ছিলেন, দেশ চালিয়েছেন একসঙ্গে, ওনাদের দুজন মন্ত্রী তো জামাতের ছিল বিএনপির সঙ্গে, তো সেটা যদি একদমই হবে না আমি তাও মনে করি না। এটা জামাতের একটা টেকনিকও হতে পারে, জামাতের টেকনিক হতে পারে, মানে জামাত ধরেন এই যে ইলেকশন করতেছে, তারা তো নিজেদের অনেক কাহিনী বলে কিন্তু, যে আমরা যে আপনার চাঁদাবাজি করব না, আমরা যে লুটপাট করব না, আমরা যে বড় ধরনের দুর্নীতি করব না, তার তো প্রমাণ আছে। কারণ আমাদের দুজন মন্ত্রী ছিল, এই দুই মন্ত্রীর বিরুদ্ধে তো কোনো ধরনের করাপশনের কোনো মামলা টামলা হয়নি, এবং করাপশনের বড় কোনো অভিযোগও নাই। আমাদের তো এমপি ছিল, আমাদের এমপিরা বড় ধরনের কোনো চুরিচামারি করছে তার তো কোনো এক্সাম্পল কেউ দিতে পারে নাই। কাজে আমরা যদি ক্ষমতায় যে পারবো, হয়তো এই উদাহরণটাকে আরও জোরালো করার জন্য যদি তারা শেয়ারিংয়ে যায়, যদি শেয়ারে থাকে যে আমাদের 10টা মন্ত্রিত্ব দেন অথবা 4টা মন্ত্রিত্ব দেন, আমরা একসঙ্গে মিলেই দেশ চালাই, এবং একসঙ্গে মিলে চালালে পরে আমরা আওয়ামী লীগকে মানে প্রতিহত করতে পারবো। যদি এই ধরনের কোনো প্ল্যান নিয়ে তারা যেতে পারে, কিন্তু আমি এটাকে অস্বাভাবিক মনে করি না। সেটা হলে আমি মনে করি মোরললেস আমাদের জন্য ভালোই হবে, আমি এটাকে খারাপ হবে বলে মনে করি না। তবে আমার একটা নিজস্ব একটা চিন্তা আছে, কিন্তু আমি কি ভাবি জানেন, যে সরকারি দল যেটা থাকবে, তারা যদি বিরোধী দলের কাছ থেকে কোনো ধরনের থ্রেট অনুভব না করে, তাহলে গণতন্ত্র শক্তিশালী হয় না, তাহলে স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা থাকে, আশঙ্কা থাকে। মানে শক্তিশালী সরকার, সংসদীয় সরকার তো আপনার মনে করেন এমপি সংখ্যার উপর, শক্তিশালী সরকার হলো দুর্বল গণতন্ত্র। আর যদি শক্তিশালী বিরোধী দল হয়, তাহলে একটা সবল গণতন্ত্র হয়, অর্থপূর্ণ গণতন্ত্র হয়। আমি নিজে ব্যক্তিগতভাবে চাই যে একটা শক্তিশালী বিরোধী দল থাকুক, তাহলে আমাদের জনগণের গণতান্ত্রিক অধিকারগুলো প্রতি মুহূর্তে উচ্চারিত হতে থাকবে, এবং সরকার প্রশ্নের ভয়ে তারা হয়তো ঠিক কাজটা করার চেষ্টা করবে। ধন্যবাদ বদিউর রহমান। ওই একই প্রশ্ন, আপনি এইটার মধ্যে কোনো মাজেজা দেখেন কিনা? মাজেজা, শত্রু আমার মিত্র, এটা যেটা স্বাভাবিকভাবে হয়। এক আওয়ামী লীগ, বিশেষ করে শেখ হাসিনা যেভাবে বাজাদ এবং বাজাইকে পুরো গ্রিপের মধ্যে রেখেছিল, সেদিক থেকে তারা নিশ্চয়ই, যেটা মাসুম কামাল উনিও বললেন, হ্যাঁ উনিও যেটা বললেন, যে তারা তো চাইবে না, আর যদি ফাঁস হয় সেখানে 10 বছরের বেশি একাধারে থাকবে না যেটা আছে, তো যারা আসবে তারা তো আরও এক মেয়াদের জন্য আশাবাদী হয়ে আসবে। অতএব তারা নিজেদের মধ্যে বিভীষণ করে শক্ত করতে চাইবে না। একটা জিনিস ঘটবে আপসা আমার মধ্যে, আমি যেটা বুঝি সেটা হলো জামাত
অত্যন্ত সূক্ষ্ম বুদ্ধি নিয়ে কাজ করবে এবং জামাতের এই ক্যাপাসিটি আছে। তারা ওই যে কিভাবে বললো না, সব ছাত্রলীগের মধ্যে ঢুকে ঢুকে হইলো, এটা হইলো ওটা হইলো কেমন, এবং 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্যে তাদের রোল তো বড়, তারা বেশি করেছে। এবং যেভাবে হোক পচা শামুকে পা কাটে, অতি অহংকারে হাসিনার পতন হয়েছে এসবগুলোর কারণে। তারা নিশ্চয় সেটার থেকে নিজেদের অস্তিত্বটাকে কন্টিনিউটি দেওয়ার জন্য মাথা গরম করবে না। আর বাজাদের একটা দোষ আছে, সেটা আমরা আগের বাজাদের রেকর্ড যদি চিন্তা করি, তারা যদি আবার দখলবাজিতে যায়, যেটা এখনও কিছু ইন্ডিকেটিভ হয়ে যাচ্ছে, সেগুলা করে, আবার যদি সেই আমাদের হাওয়া ভবনের নজির আসে, আবার যদি খোয়াব সৃষ্টি হয়, সেই অবস্থা হতে গেলে এটা জামাতকে শক্তিশালী করে ফেলবে। জামাত তখন আগে বড় গলায় বলতে পারবে যে আমরা হলে তো এটা করতে পারতাম না। সেই জন্য এই দুই পক্ষ, আমার কেন জানি মনে হচ্ছে যে ওনার বাসায় আমরা আর মামুনের মতো করে অন্তত বিরোধিতা বাইরে করুক, যাই করুক, চিৎকার করুক, কিন্তু সরকারের মেয়াদটাতে ওই যে শত্রু, আমার শত্রু তোমার শত্রু, কমন শত্রু যেন আবার না আসতে পারে, সেটা চাইবে, এটা ঠিকই চাইবে। আর ওই যে প্রথম দিকে উনি একটা জিনিস বললেন যে আমি আওয়ামী লীগের অংশটা বলি নাই, দুইটা বললাম, যে আওয়ামী লীগ তো স্বাভাবিকভাবেই পলিটিক্যাল পার্টিকে চাইবে। ইউনূসকে যথেষ্ট হেনস্থা করেছে শেখ হাসিনা, তো ইউনূস এখন তার পার্সোনাল এজেন্ডা নিয়ে হাসিনা ইউনূসবাজি করেছে, আর ইউনূস এখন হাসিনাবাজি করতেছে। তাহলে হবে কি, ওটাকে ঠেকাতে চাইবে। কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট আসার পরে আওয়ামী লীগের সাথে দুই পক্ষই তো ছিল, রাজনীতিতে তো শেষ কথা নাই, এটা সবাই তো মিলে যায়। যে একসময় শেখ হাসিনা তেঁতুল হুজুর বলতো না, আল্লামা শফিকে তেঁতুল হুজুর বলে কত রকমের প্রচার করছে বিটিভিতে, কিন্তু সেই তেঁতুল হুজুরকে তো আবার আয়সা কি বললো, কওমি জননী উপাধি দিলেন না, মাথায় ওই ওড়নার মতো ঘুমটাকে এইভাবে একটু হাসিনার দিকে তাকালেন না। হ্যাঁ, মামুনুল্লাহকে নিয়ে কি একটা কাণ্ড ঘটলো না, সোনারগাঁ হোটেল টোটেলে কি করলো, এখন তিনি নেতা হয়ে গেলেন না। তো রাজনীতিতে যে যখন যেভাবে এসে যায়, আসার পরে তার এক্সিস্টেন্স এবং ক্ষমতা ধরে দেখার জন্য ওটা পরীক্ষা করবে, যে ক্ষমতা আসলে যে বাকিটা আমার কতটুকু ক্ষতি করতে পারে। বিরোধী দল যে হবে, সে যদি গণতন্ত্রের ভাষায় তার শক্তিশালী প্রতিপক্ষ হয়, তাহলে তাকে ম্যানেজ করে চলবে। এদিক থেকে আমি মনে করি গুণগত পরিবর্তন, একটু চেঞ্জ আসবে আশা করছি আমি। আমরা একদম সংক্ষেপে একটু দুজনের কাছে উত্তর চাই মাসুদ কামাল। সেটা হলো, এবার যেহেতু সাথে গণভোট আছে, দুটো ভোটই একসঙ্গে গণনা হবে, এই কারণে কি রেজাল্ট পেতে, ফলাফল পেতে দেরি হতে পারে কিনা, এবং দেরি যদি হয় কত দেরি হতে পারে, এবং সেক্ষেত্রে কোনো অস্থিরতা আশঙ্কা দেখেন কিনা? প্রথমত, দেরি হলেই অস্থিরতা হবে, দেরি হলেই মানুষের মধ্যে অস্থিরতা আসবে। কারণ মানুষ হলো সন্দেহপ্রবণ, মানুষ হলো অস্থির, মানুষের ধৈর্যটা কম। কিন্তু দেরি হওয়ার আমার কাছে লজিক্যাল মনে হয় না। এই কারণে আপনি দেখেন যে স্থানীয় সরকার নির্বাচন যেগুলো হয়, ইউপি নির্বাচন বলেন অথবা আপনার মেয়র নির্বাচন বলেন, যেটাই হয়, সেখানে কিন্তু 3টা ব্যালট থাকে, 3টা ব্যালট থাকে। এবং 3টা ব্যালট হলো গিয়ে একটা মেয়রের, একটা হলো সংরক্ষিত আসনের, আর একটা হলো কমিশনারদের। তো 3টা ব্যালট তো তারা গুণে শেষ করে দেয় এক বেলাতেই, রাত পোহানোর আগেই সব রেজাল্ট হয়ে যায়। তো এবার সব রেজাল্ট হতে কেন পরের দিন যাবে? সমস্যাটা পাকাইছে কি জানেন? সমস্যাটা পাকাইছে যে মহাজ্ঞানী একজন আছে না, শফিকুল আলম, সে সমস্যাটা পাকাইছে। সে আগেই ঘোষণা করে দিয়েছে যে এবার নির্বাচনের ফল ঘোষণায় দেরি হতে পারে। প্রথমত হলো, এটা ঘোষণা করার তার কোনো এখতিয়ারই নেই, কারণ ইলেকশন কন্ডাক্ট করতেছে নির্বাচন কমিশন। উনি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, উনি কেন আকবার বলতে যান যে ফল ঘোষণা দেরি হবে কি আগে হবে? তাকে ইলেকশন কমিশন বলতে বলছে? সে কি ইলেকশন কমিশনের স্পোক্স পারসন? সে স্পোক্স পারসন হলো যে হেড অফ গভর্নমেন্টের। ওনার যিনি যার স্পোক্স পারসন ডক্টর ইউনূস, ওনারও তো এটা বলার এখতিয়ার নাই তো এখতিয়ার। এটা টোটাল জিনিসটা ইলেকশন কমিশনের হাতে। ইলেকশন কমিশন পারলে বলবে যে আমার দেরি হবে কি হবে, তারা কেউ বলেন, উনি মাতব্বর, মহামাতব্বর, সে বলে দিতেছে
ইলেকশন, এবং এটা বলার কারণে সাধারণ মানুষের মধ্যে অলরেডি একটা আতঙ্ক ঢুকে গেছে, দেরি কেন হবে, তাহলে কি কোনো ইঞ্জিনিয়ারিং হবে না কি হবে, এই যে চিন্তাটা মানুষের মধ্যে ঢুকাই দেওয়া, এই আকামটা উনি করছেন। আবার এরপরে আবার দেখেন আরেক ঘটনা, ওই পর্যবেক্ষক নিয়োগ নিয়ে একটা স্ক্যান্ডাল হয়েছে, এই যে আপনার সিলেট অঞ্চলের কোন এক পাশা নাকি পাশা, হ্যাঁ। এই মানে উচ্চারণটা কিন্তু পাশা না, উচ্চারণটা হবে পাশা, কারণ PASA এসের উচ্চারণ তো SH এর মতো হবে না। যাই হোক, ওই পাশার যে আপনার করছে, ওদেরটা যে স্থগিত করছে, এই স্থগিতের ঘোষণা কিন্তু দিয়েছে যে আবুল কালাম আজাদ মজুমদার, ডেপুটি প্রেস সেক্রেটারি। উনি কেন দেয় স্থগিত কি উনি করছে? তুরানের মাতব্বরি করতে পারে কি? উনি অবশ্যই বলছে যে উনি ওই সচিবের বরাত নিয়ে বলতেছে, সচিবের বরাত দিয়েও তো প্রেসকে উনি জানাবে না, ওটা সচিব জানাবে। তো এই যে মাতব্বরিগুলো তারা করে, মানে তারা মনে হয়েছে কি জানেন, সমস্যাটা হলো কি যে মানে খারাপ জিনিসগুলি না সংক্রমিত হয়, এই টেন্ডেন্সিটা হাসিনা আমলে ছিল। শেখ হাসিনা মনে করতেন উনি ঈশ্বর, উনি ইলেকশন কমিশনার, উনি সরকার প্রধান, উনি যা বলবেন উনি সব বিষয়ে মাথা ঘোরাতেন। এরাও তাই শুরু করছিল যে আমরাই সব বলে দেবো। ভাই, এটা তো আপনি বলতে পারেন না। তো এই সমস্ত কারণে মানুষের মধ্যে একটা সন্দেহ, কিন্তু আমি মনে করি যে রাত পোহানোর আগেই রেজাল্ট সব এসে যাওয়া উচিত। একটি প্রশ্ন, যে ফলাফল, যেহেতু আপনি সরকারের মেকানিজম জানেন, ফলাফল ঘোষণার কোনো করতে দেরি হওয়ার আশঙ্কা আছে কিনা, আর সেক্ষেত্রে অস্থিরতা তৈরি হতে পারে কিনা? আমি মেকানিজম জানলেও এখানে হা না ভোট যেটা আছে ওইটা একটা ঝামেলা সৃষ্টি করছে। কারণ সরকার ইউনূস সাহেবের অস্তিত্বটা হার মধ্যে, তিনি নিজে যেভাবে বলেন এটা না হইলে দেশ রসাতলে যাবে, আবার ফ্রিজম আসবে। অতএব হাতে যদি না ভোট বেশি যেতে যায়, সেটাকে কাভার করার জন্য আগাম ভোট গণনা দেরি হইতে পারে, এরকম কিছু ইঙ্গিত করেছে কিনা সেটা ভাবার বিষয়। তা না হলে এই প্রেস রিলিজ গভর্নমেন্ট, ইউনূসের গভর্নমেন্ট তো প্রেস রিলিজ গভর্নমেন্ট, কারণ তার উপদেষ্টা তারা বলে না, বলে তার প্রেস রিলিজের মধ্যে দুইজন আছে না, ওগুলা বলে, এবং ওই ফরেন সার্ভিস একাডেমি একটা যেটা আছে সেখান থেকে তারা আগাম বলে। নির্বাচন কমিশন সম্পর্কেই তো একটা সন্দেহ মানুষের আছে। আমরা শেষ মুহূর্তে সেই সন্দেহে যেতে চাই না যে নির্বাচন কমিশনটা কোনো পক্ষে হেলানো কিনা, পার্টিজান কিনা, ইউনূস সাহেব কোনো দিকে আঁতাত করে কাজ করছেন কিনা। এই সন্দেহগুলোর থেকে প্রেস রিলিজের মধ্যে যেসব কথা বলে সেগুলো সন্দেহ করে। আমি ভালোটা সবসময় আশা করি, আমি আশাবাদী হতে চাই। আমার মনে হয় যে যেহেতু পৃথিবীর সেরা নির্বাচন করবেন বলছেন, সে সেরাটা পর্বতের মুশিক প্রসব হইলেও যেন ঝামেলা না হয় সেটা তারা খেয়াল রাখবে। তার কারণ ইতিহাস তো জিওলজিক্যাল চেঞ্জ মিলিয়নস অফ ইয়ারে হয়, আর ইতিহাসে হাজার বছরের টেস্টে টিকতে হবে। ইউনূস সাহেব যাওয়ার আগে তাকে আমি যে পাসমার্ক দিতে চাই সেটা হলো এখানে কোনো ইঞ্জিনিয়ারিং বা কৌশল না করে গেলে তিনি শেষ মুহূর্তে অন্তত ভালোভাবে উতরাই যাবেন। আমি আশা করি শেষ মুহূর্তে আমি পাস করাই দেবো ওনাকে, কারণ সব ভালো তার শেষ ভালো যার, অন্তত অন্য কিছু না করুক এটা তো পারলো। সেই অবস্থা তার মধ্যে যদি এরকম কিছু করে তাহলে হি উইল বি সিম্পলি রটেন। এমনি তার ব্যক্তিগত এজেন্ডার কাজকর্ম নিয়ে মানুষ তাকে ভালো চোখে দেখে না। মতিউর রহমান, অনেক ধন্যবাদ, আমাদের সময় দিয়েছেন। মাসুদ কামাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। যেটা আমিও বলবো, রাত পোহালেই 12ই ফেব্রুয়ারি এবং জাতীয় নির্বাচন ও গণভোট। আমরাও বলবো যে সব ভালো যার শেষ ভালো যার সব ভালো তার। তো কাল সব কিছু ভালো হবে সেই প্রত্যাশা করি, এবং ভালো নির্বাচন হবে, শান্তিপূর্ণ নির্বাচন হবে, ভালোভাবে ফলাফল ঘোষণা হবে, বিজয়ী দলকে যারা হেরে যাবে তারা অভিনন্দন জানাবে, এরকম প্রত্যাশা রাখি, এবং এভাবেই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি হবে সেই প্রত্যাশা রাখি। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।